অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা কখনো কাছে কখনো দূরে। আজ পড়ে শোনাবো কখনো কাছে কখনো দূরের তৃতীয় পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আরও জানাবেন আপনার পছন্দের গল্পের বইয়ের নাম। শুরু করছি কখনো কাছে কখনো দূরে তৃতীয় পর্ব। কোর্টে দিন পড়লেই সরকার মশাই সদরে ছুটতেন দলিল দপ্তরের বোঝা সঙ্গে নিয়ে। একদিন এমনই একদিন পড়ার দিনে সরকার মশাই বেরিয়ে আর ফিরলেন না এবং জানা গেল তার অনুপস্থিতির সুযোগে একতরফা ডিক্রি হয়ে গিয়ে জ্ঞাতিদের সঙ্গে একটা মামলায় জগৎ নারায়ণের হার হয়ে গেছে। তার মানে সরকার মশাইয়ের কর্তব্যচ্যুতি এই ক্ষতির কারণ। কিন্তু সরকার মশাই এখান থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে হাওয়া হয়ে গেলেন কেন? গেলেন কোথায়? সরকার মশাই ব্রাহ্মণ হলেও যোগুদার নাকি দেশের লোক, সেই সূত্রে দেশিয়ালি আত্মীয়। যোগুদা বলতো ঘোষাল খুড়ো। জগৎ নারায়ণ নিজেদের এই ক্ষতির খবর পেয়ে দাঁতে দাঁত চেপে বললেন, যোগু, তোমার ঘোষাল খুড়ো কি পথে সর্পদর্শনে নিহত হয়েছেন, নাকি ডাকাতে তাকে লুট করে নিয়ে গেছে? মাঝপথে হঠাৎ উপে গেলেন কিভাবে? যোগুদা সরকার মশাইয়ের বাড়ি গিয়ে খোঁজ এনেছেন। তিনি কাতরভাবে বললেন, গতকাল ঘোষাল খুড়োর বড়ই বিপদ ঘটে গেছে হুজুর। ওহ, বড়ই বিপদ? তাই হতভাগা জগৎ নারায়ণ চৌধুরীর ক্ষতিটার কথা মনে পড়েনি? যাগে, তাকে জানিয়ে দাওগে। আর তার এ দেউরি ডিঙ্গোবার দরকার নেই। চৌধুরী বাড়ির অন্নটি তার উঠল। কিন্তু হুজুর, তার বিপদটা যে বড় সাংঘাতিক। যাক, বিপদের গল্প সারা জীবন ঢের শোনা আছে জগবন্ধু, আর শুনতে চাই না। জগবন্ধু আকুল হয়ে বলেছে, হুজুর, কালুর একমাত্র মেয়েটা। সরকার মশাইয়ের কটা মেয়ে ছিল সেই হিসেব আমার না জানলেও চলবে। তবু মরিয়া হয়ে বলে নিয়ে ছেড়েছিল যোগুদা তার ঘোষাল কাকার বাড়ির ঘটনাটি। গতকাল ভোর থেকেই নাকি তার শ্বশুর বাড়ি থেকে আসা মেয়েটার প্রসব বেদনা উঠেছিল। তাতে কিছু এসে যেত না ঘোষালের? ওসব তো মেয়েলি ব্যাপার। ধাই এসেছিল, পাড়ার গিন্নিরা এসেছিল, কিন্তু মাত্র 13 বছরের মেয়েটা রোগা পটকা, ধাক্কাটা সামলে উঠতে পারল না। ঘোষাল যখন এখান থেকে বেরিয়ে একবার খোঁজ নিতে বাড়িতে উকি দিতে গেছেন, তখন আতুর ঘর থেকে কান্নার রোল উঠেছে। যন্ত্রণায় ধরফরিয়ে মরে গেল হুজুর মেয়েটা। তখন আর ঘোষাল কি করেন? বাড়িতে তো আর দ্বিতীয় বেটা ছেলে নাই। হুজুর ব্যঙ্গতিক্ত কণ্ঠে বলেছিলেন, তোমার যেমন ধরফরানি দেখছি জগবন্ধু, তোমারই উচিত কাজকর্ম ছেড়ে সেই শোকসভায় যোগ দিতে যাওয়া। প্রসব হতে গিয়ে ওরকম ধরফরিয়ে মরাটা তো মেয়ে ছেলের নতুন কোনো ব্যাপার নয়, আচ্ছার ঘটছে। সেটা মেয়ে মহলের ব্যাপার। সেখানে যে বাপ ভাই গিয়ে থুবড়ে পড়ে তা তো জানা ছিল না। সে যাক, হাকিম নড়ে তো হুকুম নড়ে না যোগু, সেটাই তাকে জানিয়ে দিও। হুজুর, ঘোষাল কাকা আজ 30 বছর এ বাড়ির অন্ন জলে প্রতিপালিত, একদিনের জন্য কখনো। আমার ধৈর্যচ্যুতি ঘটিও না জগবন্ধু। 30 বছরে বাড়ির অন্ন জলে প্রতিপালিত, সেটা তার নিজেরও মনে রাখা উচিত ছিল। এবং মনিবের এত বড় ক্ষতিটা ঘটানো যে নিমুখার আমি, সেটা খেয়াল করার ছিল। কেবল নিজের সুবিধা দেখাটাই মনুষ্যত্ব নয়। হুকুমের নড়চড় হয়নি। সে 30 বছরের অতি বিনীত, অতি বাধ্য আর নিরলস করিতকর্মা লোকটাকে ত্যাগ করতে দ্বিধা করলেন না পিতামহ। বাড়িতে সকলের মধ্যেই এই ভয়াবহ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটা চাপা প্রতিবাদ উঠেছিল বইকি। সকলেই মর্মাহত হয়ে মনে মনে ছি ছি করেছে, কিন্তু তেমন জোরালো প্রতিবাদের সাহস কার? এখন ভেবে পাই না, বাড়িরই একটা মানুষকে সবাই অযথা এমন জমের মতো ভয় করত কেন?
তলায় তলায় উতলে ওঠা দু একটা প্রশ্ন অবশ্য এসেছিল কাছাকাছি। মেজ জ্যাঠা নয়, বড় যেটা তার মাছ ধরা ছিপটাকে পালিশ করতে করতে বলেছিলেন, লোকটার মেয়েটা মরে গেল, আবার নিশ্চিত অন্নটাও ঘুচে গেল। পিতামহ গম্ভীরভাবে বলেছিলেন, ওটাই ওর এ সময় নিয়তি ছিল, নিয়তি এভাবেই আসে। বাহ, মেয়ে মরাটা না হয় নিয়তির হাত, কিন্তু চাকরি যাওয়াটা? জগৎ নারায়ণ আরো গম্ভীরভাবে বলেছিলেন, অর্বাচীনের সঙ্গে তর্ক করতে চাই না বড় খোকা, জেনে রেখো, ওটাই একই ব্যাপার। জন্ম মৃত্যু এসব তো অহরহ ঘটনা, নিয়তি অমোঘ। তা বলে মানুষ কর্তব্য কর্মে অবহেলা করবে? কর্তব্য হচ্ছে সকলের ওপরে। সেদিন একটা 12 বছরের ছেলে হঠাৎ তীব্র আক্রোশে মনে মনে অভিশাপ দিয়ে বসেছিল, তোমার এইরকম হয়তো ঠিক হয়, বেশ হয়, দেখব কেমন তুমি কর্তব্য কর্মে অবহেলা না করো। কিন্তু সে বেচারির অভিশাপ ফলেনি, শুধু মোহভঙ্গের একটা যন্ত্রণায় তার মনটা দীর্ণ হয়ে গিয়েছিল। এই জগৎ নারায়ণ নামের লোকটাকে নিষ্ঠুর নির্মায়িক ভণ্ড ছদ্মবেশী মনে হয়েছিল। ধর্মের খোলসেটে উনি, পরে ভেবেছি হয়তো ঠিক তা নয়, এ বোধ হয় এক ধরনের সখাত সলিলে ডুবে মরা। আমি কঠোর নির্মম, আমি আদর্শনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, আমার কাছে সাধারণ মানুষের মতো তুচ্ছ ভাবপ্রবণতার কোনো ঠাঁই নেই এই মনোভাব। তা নইলে অনন্ত নারায়ণকে ত্যাগ করতে পারলেন কি করে? আত্মপ্রেমী অহমিকা সর্বস্ব মানুষেরা এইভাবেই হয়তো নিজের পায়ে নিজে বেরি পড়িয়ে পড়িয়ে নিজেকে অচল করে তোলে। অথচ আবার এই নিয়তি টিয়তি নিয়ে এমন একটা গভীর দার্শনিক সুরে কথা বলেন, গীতার শ্লোক আউড়ে শ্রীকৃষ্ণের উপদেশ মনে করিয়ে দিতেন, তখন আর ভণ্ড বা ছদ্মবেশী বলে মনে হতো না। মনে হতো আসলে উনি নিজেই হয়তো ওই অমুক টমুকগুলো বিশ্বাস করতেন। কিন্তু তাই যদি হবে, তাহলে এত ছোটখাটো আচার নিয়ম সূচিবাই দিয়ে নিজেকে আষ্টি পৃষ্টি বেঁধেই বা রেখেছেন কেন? তবে কি ও নিজের মধ্যেই পরস্পর বিরোধী দুটি সত্তা আছে, যে ওকে কখনো একরকম কখনো অন্যরকম করিয়ে দেয়? জানি না। বাস্তবিকই আমার পিতামহর চরিত্রটি আমার কাছে একটা প্রহেলিকা। তো এই সরকার মশাইয়ের ঘটনার মনের মধ্যে যখন বিক্ষোভ আর বিদ্রোহের ঝড় বইছে, তখন একটা ব্যাপারে হাঁফ ফেলে বাঁচলাম। উপনয়নের 1 বছর পার হয়ে যাওয়া, আমার বন্ধন কিছুটা শিথিল হলো। ঠাকুরদার ঘর থেকে সরে এসে নিজেদের দলের মধ্যে শোবার ছাড়পত্র পাওয়া গেল, আর পাওয়া গেল স্কুল যাবার ছাড়পত্র, এবং মুক্ত হওয়া গেল সপাকের দায় থেকে। অবশ্য একেবারে গেরস্তের হেসেলে ভর্তি হবার পারমিশন জোটেনি, পিসিদের নিরামিষী ঘরের সদস্য হতে হলো। আমার জন্যই ওনাদের সাত সকালে স্কুল টাইমে ভাত রাঁধতে হতো, তাতে কিছু এসে যেত না। কাঠের জালের উনুন, যখন ইচ্ছে জ্বালো, নেভাও, কমাও, বাড়াও। যেমন এখন ওদের সিলিন্ডার গ্যাসের স্টোভ হয়েছে, প্রায় তেমনি, অন্তত তাদের কাছে তাই। ওই পিসি, নতুন ঠাকুমা, 3 কুড়ির বউ না কে একজন, ওদের জীবনে তো এই নিরামিষ রান্নাঘরটি ভিন্ন আর কোনো কর্মক্ষেত্র ছিল না। তাই তারা জ্বালানির বহুবিধি সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যবস্থাও রাখতেন, এবং রান্নাঘরের সব দেওয়ালের কোলে কোলে গর্ত করা উনুন পাতা থাকত, ছোট বড় মেজু সেজো মাপের। দৈনিক 4টে গরুর দুধ তো কম হতো না। সেসবের ব্যবস্থার দায় সবই ওই ওনাদের ঘরে। ক্ষীর, সর, ছানা, ঘন দুধ, 1 বলক দুধ, ছোটদের জন্য জল মেশানো দুধ, কত রকমই যে শুনতাম। যাক, সপাকে সেদ্ধ ভাত থেকে মুক্তি পেয়ে প্রথমটা ডাল চাপড়ি, পোস্তর বড়া, পুরীর ভাজা, ভালো ভালো সব তরকারি খেতে পেয়ে বর্তে গেলাম। ক্রমশ সে কৃতার্থ মন্যতা কমতে শুরু করল।
ওদিকের হেসেলের কড়া থেকে ভেসে আসা মাছ ভাজার মন মাতানো গন্ধে। যেদিন পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরানো হতো, সেদিন আমার দলের প্রতি রীতিমতো ঈর্ষা অনুভব করতাম। তার মানে দীর্ঘ 12টি মাস ধরে পিতামহ মাটির নিচের গহ্বরে ইট, সুরকি, চিন, বালি, বিলিতি মাটি ঢেলে চললেও ভিত শক্ত করে তুলতে পারেননি। তার কারণ হয়তো কেবলমাত্র আমার রসনার দুর্বলতাই নয়, কারণটা অন্যত্র। এই ভিত গঠনকারীর প্রতি যে ভয়, ভক্তি, সমীহ ভাব ছিল, সেটা নিষ্কণ্টক ছিল না। অহরহই একটা তীক্ষ্ণ মুখ প্রশ্নের যেন মনের মধ্যে বিঁধে থাকত। এটাই কি শ্রেষ্ঠ পথ? তাহলে কেন? অথচ পরে যখন আমি আমার বড় মামা সর্বেশ্বর রায়ের কাছে পৌঁছে গিয়ে তার এক মন্ত্রে দীক্ষিত হয়ে বসলাম, সেটা তো আজীবন রয়েই গেল। এখন ওই নরনারায়ণ চৌধুরীর খন্দর ছাড়া আর কিছু গায়ে তুলতে পারে না। কিন্তু কবে সেখানে পৌঁছে গেছিলাম? কবে থেকে শুরু হয়েছিল জীবনের আরেকটি সম্পূর্ণ ভিন্ন ধরনের অধ্যায়? দূরবীনের কাজের এখানে একটু ঝাপসা। সেটা কি স্কুল জীবনে থাকতে থাকতে, নাকি প্রবেশিকার গণ্ডি পার হয়ে? পিতামহর শরীরে সেতি দেখা দিয়েছিল কোন সময়? শরীরে এই পাতকজনিত ব্যাধি নিয়ে গৃহদেবতার পূজার্চনা চলে কিনা তার বিধান নিতে পিতামহ যখন নবদ্বীপ, অগ্রদ্বীপ, ভাটপাড়ায় ছোটাছুটি করছেন, তখন তো আমাকেও সঙ্গে যেতে হতো অনেক সময়। আমাদের কবিরাজ মশাই অবশ্য বলেছিলেন সেটিকে ঠিক কুষ্ঠ বলা চলে না আসলে, কিন্তু পিতামহ তো তখন অস্থির, অধীর, ক্ষিপ্ত প্রায়। তারপর সেই কবে যেন একদিন, বাবা, আপনি আবার এখানে বসে আছেন? এখন তো গরম, ঘরের মধ্যে পাখা রয়েছে। আমার মেজ ছেলের বউ বাবলির মার্জিত কোমল মাপা স্বরটি আমাকে অনেক দূর থেকে হঠাৎ যেন অদৃশ্য একটা সুতোর একটা হ্যাচকা টানে এদেরই বারান্দায় আছড়ে এনে ফেলল। তাকিয়ে দেখলাম সত্যি বাইরেটা রোদে ভরে গেছে, এখানটা বেশ গরম হয়ে উঠেছে। খুব লজ্জা করল। বললাম, প্রভু অফিসে বেরিয়ে গেছে? হ্যাঁ তো, কখন? আপনাকে বলতে এসেছিল। ফিরে গিয়ে বলল, আপনি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছেন। ইস, ছি ছি। বাবা, এতে ছিছির কি আছে? বয়স হচ্ছে না? এইটু তো উইকনেস আসতেই পারে। তারপর আবার বলল, আমার কিন্তু মনে হচ্ছে বাবা আপনার প্রেশারটা একবার চেক করা দরকার। লো হয়ে পড়েছে কিনা কে জানে। বাহ, খামোকা প্রেশার লো হতে যাবে কেন? বাবলি মিহি গলায় ঝনঝনিয়ে হেসে উঠল। বাবলির তিস্তার দুজনের হাসির শব্দ বিশেষ একটি ঝংকার ফুটে ওঠে, যেন কোথায় কার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে গেল। হাসি থামিয়ে বলল, অসুখরা কি সবসময় বলি কয়ে যুক্তিতর্ক করে এসে শরীরে ঢোকে বাবা? খামোকাই আসে। বেশ তো, না আসে থাকে ভালোই, একবার দেখাতে দোষ কি? আমার আবার মনে হয়, আচ্ছা আগে কখনো কি এরা আমার প্রেশার সম্পর্কে উদ্বিগ্ন হতো যখন সবাই একসঙ্গে ছিলাম? অবশ্য আমার বড় ছেলে বড় বউ নয়, তারা বরাবরই প্রবাসী, কিন্তু এরা তো ছিল। মনে হলো হয়তো এটাই স্বাভাবিক। সেখানে ওদের উপর কোনো দায়িত্বভার ছিল না, সংসারটা ছিল কল্যাণীর, আর স্বামী পুত্রের দায় তারই। এখানে এরা যেন একটা পরের জিনিস নিয়ে এসেছে, তাই সদা সতর্কতা। উঠে পড়লাম। বললাম, তোমারই বারান্দায় বাপু একটা মাদকতা আছে, বেশিক্ষণ বসে থাকলে নেশা নেশা ভাব আসে। বাবলি আবার তিন্নি করে হেসে উঠল। বলল, বাবা, আপনি নিশ্চয়ই কম বয়সে কবিতা টবিতা লিখতেন। আমি বললাম, হায় কপাল, কম বয়সে যা একখানি গার্জেন হেফাজতে কেটেছে, কবিতা তার ত্রিসীমানায় আসতে পারবে এমন সাধ্য? হঠাৎ আবার সুতোটার ওদিকে গড়িয়ে চলে গেলাম। মনে হলো এখনকার এরা কত সহজ স্বচ্ছন্দ,
আমি তোর শ্বশুর, অথচ কেমন মেয়ের মতো গল্প করছে। মেয়ের মতো? আমাদের সেই ছেলেবেলার আমলে মেয়েরাই কি বাপজাটার কাছে এমন স্বচ্ছন্দে গল্প করত? এরা তো রীতিমতো ঠাট্টা তামাশা করেও কথা বলে আমার সঙ্গে। আচ্ছা, জঙ্গিপুরের সেই খাবার দালানটা বন্দনা করি, যেখানে বড় জ্যাঠা মেজ জ্যাঠা দুপুর পার করে তোয়াজ করে খেতে বসতেন। আমিষ ঘর নিরামিষ ঘর দুঘরের সর্ববিধ অবদান তাদের সে বিশাল মাপের খাগড়াই কাঁসার বগি থালার উপর এসে অবস্থান করত। সেখানে তো আমার জ্যাঠতুতো দাদাদের বউ পাখা হাতে নিয়ে বসত একটু দূরে। জ্যাঠেরা নিজেদের মধ্যে কথাবার্তা কইতেন, গোল হয়ে ঘিরে বসতেন ঠাকুমা এবং তুতো ঠাকুমারা, বসতেন পিসিও। শ্বশুরবাড়ি থেকে আসা দুর্গাদি রত্নাদি ছর্দিও থেকেছে কখনো কখনো, কিন্তু ওনাদের সঙ্গে গল্প করতে বসেছে কে? কথার মধ্যে ঠাকুমা পিসিদের অনুরোধ বাণী আর দুখানা ঝাল মাছ নে না, মোচার গন্ধ ভালো হয়েছে বললি আর একটু নিলি না কেন, পোস্তের বড়া দিচ্ছি বাপু আর দুখানা। ওনারা কখনো না না করতেন, কখনো নিয়ে ধন্য করতেন। ছেলের বউয়েরা তা দূরস্থান, মেয়েরাই বা পাত্তা পেত কই, অথবা এগিয়ে এসে কথা বলতো কই। বউরা একগাল ঘোমটার আড়ালে বসে ঘামতো মাত্র, তবু কাছে বসে থাকা দরকার। শ্বশুরের খাবার সময় পুতবু ঘরে বসে থাকবে, এমন অশোভন দৃশ্য সহ্য করবে? পরে বউকে বাবার বিয়ে খুড়োর নাচন দেখিয়ে ছাড়বে না গিন্নিরা? মেয়েদের দুর্গতি কি শুধু সমাজপতি পুরুষেরাই করে এসেছেন? দুর্গতিকারিণীর প্রধান ভূমিকা তো ছিল মহিলা কুলরাই, অর্থাৎ তারা নিজেরা যেমন কোনো এক ক্ষেত্রে ভয়ানক শাসিত হতেন, সেই শাসনের আঁচড়টা পড়ত তাদের অধস্তনদের ওপর। ক্ষমা শব্দটা বোধহয় শুধু অভিধানেই থাকত। একাল তাহলে নিজেদের জীবনটা সহজ সুন্দর আর আনন্দের করে তুলবার সাধনা করেছে, তো আমরাই বা তাতে বাগড়া দিতে যাব কেন? বাবলি বলল, বাবা আমার কিন্তু স্নান হয়ে গেছে, আপনি স্নান করে এলেই। আমি বলে উঠলাম, সে বিরাট পর্বটি সমাধা হয়ে গেছে, গুড, ব্যাস আমি এই চললাম, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তার না, আপনি তো কিছুতেই ছাড়বেন না, নিজে নিজেই ভারী ভারী খন্দরে জামা কাপড়গুলো কাচবেন, গেঞ্জিতে সাবান দেবেন, কোনো মানে হয় না। আচ্ছা তবু দেখো, এত তাড়াহুড়ো করতে হবে না আপনাকে, কিন্তু কাজের মেয়েটা যখন রয়েছে। চিরকেলে বদ অভ্যাস, বদ অভ্যাস বড় খারাপ জিনিস বৌমা, মরণকাল পর্যন্ত কামড়ে ধরে থাকে। তোমার শাশুড়ির কাছে কি এর জন্য কম বকুনি খাই? হ্যাঁ, আমি জঙ্গিপুরের সেই জগৎনারায়ণ চৌধুরীর নাতি নরনারায়ণ চৌধুরী, এরকম কথাবার্তা কইতে লজ্জাবোধ করি না, অতএব এরাও না। খেতে বসে বাবলি অনায়াসে বলে, প্রেশারে যদি কোনো গোলমাল না থাকে তাহলে বুঝতে হবে মার জন্য আপনার মন কেমন করছে। হেসে উঠলাম, বললাম, তুমি মেয়েটি আচ্ছা ফাজিল তো। ওহ, পড়তে একবার আমার জঙ্গিপুরের পিতামহের সামনে। বাবলি দুহাত জোর করে কপালে ঠেকালো, বলল, ঈশ্বর রক্ষা করেছেন। একসঙ্গে খেতে বসেছি আমি আর আমার ছেলের বউ। কাজের মেয়েটা টেবিলে এনে সব সাজিয়ে রেখে গেছে। বাবলি দুজনের থালা ঠিক করে মেয়েটাকে কিছু নির্দেশ দিয়ে খেতে বসেছে। গল্প করে করে অনেকক্ষণ খাওয়াটা চলে। রিচি রোডের বাড়িতে ঠিক এমনটা হতো না, মানে সেরকম পরিস্থিতি হতো না। কল্যাণী কিছুতেই একসঙ্গে বসে পড়তে পারত না। তোমাদের হোক না বাবু, যদি কিছু লাগে টাগে বলে দেরি করত। এরা অনেক স্মার্ট, অনেক গরিবকর্মা। এদের জীবনযাত্রার ছক এখন এই, নতুন পাড়ার ছাঁচে ঢালাই করে নিচ্ছে। কল্যাণীও অবশ্য এমন কিছু সেকেলে নয়, কল্যাণীর জীবনে তো অনেক প্রগতির ইতিহাস, তবু ঠিক এদের মতো হতে পারে না। আজকের এরা জানে জীবন জিনিসটা উপভোগ করতে।
আমার জ্যাঠাদের বংশধরেরা কেউ কেউ এই কলকাতায় এসে বাসা বাঁধলেন, যেন দেশের বাড়ি খানিকটা বই নিয়ে এসে জীবনের মাঝখানে স্থাপন করে রেখেছে। গিয়েছি তো মাঝে মাঝে ওদের কারো বিয়ে টিয়েতে। ঘটা করে পইতে টইতে অবশ্য এখন আর হয় না, মানে দিয়ে উঠতে পারে না। অর্থাৎ অবশ্য করণীয় হিসেবে যে নিষ্ঠাটি থাকলে শত অসুবিধার মধ্যেও পারিবারিক রীতিনীতি ধারাটি শক্ত মুঠোয় ধরে রাখা যায়, সেই নিষ্ঠাটি অনুপস্থিত। কাজেই পইতে হয় ছেলেদের বিয়ের সময়, একই নান্নি মুখের আয়োজনে। তবু দেখে মনে হলো ওরা এখনো জগৎনারায়ণের সংসারের সঙ্গে বাধা আছে। ওদের বউরা এখনো শ্বশুর ভাসুর দেখে ঘুমটা দেয়। গুরুজনদের সামনে স্বামী স্ত্রীরা তেমন কলহাস্যে গল্প করে না। সমাজের পরিবর্তন হয়েছে, এটা একটা আপেক্ষিক কথা। বন্যার জল যেমন সরে গিয়েও কোনোখানে খানাখন্দ গর্ত টর্তে খানিকটা জল জমে থাকে, সেই রকম সব যুগই সব যুগের মধ্যেই কোথাও না কোথাও একটু রয়ে যায়, আবার কোথাও বা ফ্রেশ চর জেগে ওঠে। টেবিলে রাখা ডাল থেকে বাঁ হাতের চামচ দিয়ে তুলে তুলে আমার পাতে দিতে দিতে বলে, ও বলে গেছে অফিস থেকে ওখানে নীলোৎপল বাবুর একটা ফোন করে মাদের খবরটা নিয়ে নেবে। ওখানে মানে অবশ্য রিচি রোডের বাড়ি। নীলোৎপল সে বাড়ির একতলার দুখানা ঘরের ভাড়াটে। তবু ওদের ফোন আছে, আমাদের নেই, তার মানে চাহিদা নেই। আমার বড় ছেলে যখন ছুটিতে আসে তখনই একবার করে বলে, এ হচ্ছে তোমাদের মধ্যবিত্ত মানসিকতা, আধুনিক জীবনে যেগুলো অবশ্য প্রয়োজনীয় তার জন্য চাহিদা অনুভব করো না, বলে তবে চেষ্টা করে আনাওনি, অবশ্য থাকেও না। আর প্রভু, ও তো বলে রেখেছে শিগগিরই অফিস থেকে ওকে ফোন আর গাড়ি দেবে। তা সেই ফোনটা অবশ্য ওর ওই নতুন ফ্ল্যাটে দেবে বলে স্থগিত রেখেছে। বাবলি একথা বলল না, ও অফিস ফেরত একবার মার কাছে ঘুরে আসবে, বলল ফোন করে খোঁজ নেবে। তা সেটাই কি কম প্রাপ্তি? আমি হেসে ফেললাম, বললাম কেন বলো তো, আমায় সকালে হঠাৎ ঘুমিয়ে পড়তে দেখে ভাবনা ঢুকে গেছে নাকি? মোটেই তা নয়। বলল, মা নিশ্চয়ই ভেবে সারা হচ্ছে, ভাবার বাতিক তো। অথচ সেই কল্যাণী একদা জেমে রাস্তায় পিকেটিং করতে নেমে পুলিশের হাতে পিটুনি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে গ্রেপ্তার বরণ করেছে, তবু নতি স্বীকার করেনি। মেয়েরা মা হয়ে পড়লেই কি মনের জোর হারিয়ে ফেলে? আজকের কল্যাণীকে দেখলে কি বিশ্বাস করবে তার অতীতে এমন একখানা মারকাটারি ইতিহাস আছে? এখন তো ছেলেদের সন্ধ্যায় বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে দেখলেই জানালায় দাঁড়িয়ে থাকে, আর তাদের খাওয়া দাওয়ায় একটু ঘাটতি ঘটলে সারাদিন মন খারাপে ভোগে। আমি যদি হাসি, বলি সে অগ্নিকন্যা কল্যাণী বাগচির অধপতন, তাতে লজ্জার বালাই দেখি না। বলে মা হলে কি হয় কি আর বুঝবে। আমি আবারও হাসি। এ কাঠামোয় আর এ চ্যালেঞ্জ জবাব দেবার উপায় নেই। কিন্তু সেই অগ্নিকন্যার ইতিহাসটা কবে কোথায়? আর সেই নারায়ণ বাড়ির জগৎ নারায়ণের নেতা জোবরা নাতি নরনারায়ণ চৌধুরীর এমন একখানা মধুর যোগাযোগ ঘটলই বা কি সূত্রে? সে সূত্র খুঁজতে হলে সে আবার চোখটাকে পাঠিয়ে দিতে হয় অনেক অনেকখানি পেছনে। সেই যেখানে ফের অহংকারী জগৎনারায়ণ সহসা এক অভাবনীয় অবস্থার শিকার হয়ে বিধান নিতে পণ্ডিত খুঁজে বেড়াচ্ছেন। ভাটপাড়া নবদ্বীপ উভয় জায়গা থেকেই রায় পেয়ে যাওয়া হয়েছে সেতী রোগগ্রস্তের গৃহদেবতার সেবায় বাধা নেই। তবু পিতামহ নিশ্চিত বিশ্বাসে শান্তি পাচ্ছেন না। মনের মধ্যে বাসনা, একবার যদি কাশীর কোনো পণ্ডিতের কাছ থেকে ছাড়পত্র পাওয়া যেত। তা ঐকান্তিক আকুলতার ফল ফুলল। একদিন কে যেন খবর দিল কান্দিতে যেন কাশীর কোন এক মহামহোপাধ্যায় বাঙালি পণ্ডিত এসেছেন, থাকবেন কদিন। ওটি তার শিষ্য বাড়ি। পিতামহ তার বড় ছেলেকে ডেকে বললেন,
আত্মঘাতী হওয়া মহাপাতক, তাই এখন ওই ঘৃণ্য দেহটা বই নিয়ে বেড়াতে হচ্ছে। তবে যদি বাকি জীবনটা অন্তত জনার্দনের সেবার অধিকারটি থাকে, তাহলে আর সেই মহাপাতকে প্রবৃত্ত হই না। জানি না পূর্বজন্মের কোনো মহাপাতকে জন্ম। যাক, তুমি একবার নরনারায়ণের সঙ্গে গিয়ে কাঁদিতে চলে গিয়ে সে পণ্ডিতের সঙ্গে দেখা করে সর্বশেষ ব্যবস্থা জেনে এসো। আমার পৈতের পর থেকে উনি আর কখনো আমায় নাড়ু বলে উল্লেখ করেননি। তবে নিজের ছেলেদের যখন পুরো নাম ধরে না ডেকে বড় খোকা মেজ খোকা বলে কথা বলেন, তখন বোঝা যায় ভিতরে ভিতরে খুব ক্লান্ত হয়ে গেছেন। পুরো নামটা ডাকতে আলস্য লাগছে দেখে দুঃখ হতো খুব, কিন্তু কেন যে তেমন সহানুভূতি আসতো না। হঠাৎ হঠাৎ মনে হতো, পাতক খুঁজতে কি মানুষকে পূর্বজন্ম হাতড়াতে হয়? কিন্তু ভেবে পাইনি পিতামহ কেন তার করিতকর্মা চৌকুশ মেজ খোকাটিকে এ ভার দিলেন না, সেটাই আশ্চর্য। বড় যেটা তো বলতে গেলে বাড়ির একটা বাচ্চা ছেলেপুলের সামিল, ওর উপর যে কোনো কাজের দায়িত্ব দেওয়া যায় এটাই কারো ধারণা ছিল না। কাজের মধ্যে ডজন খানেকের উপর জীবকে পৃথিবীতে নিয়ে আসার সহায়তা করেছিল, তবে তাদের সম্পর্কে চিন্তা মাত্র ছিল না বড় জেঠার। তিনি মাছ ধরে, দাবা খেলে, তাস খেলে, পরিতোষ করে খেয়ে খেলিয়ে বেরিয়ে বাকি সময়টি ব্যয় করতেন মজার মজার সব কাজে। সে কাজে বালুখিল্য বাহিনী তার সঙ্গী, বংশবৎ খিদমতগার। নিজের ছেলে মেয়ে এবং আরো অন্য ছেলেমেয়েরা সবাই তার কাছে একই পর্যায়ে। বড় জ্যাঠা আমবাগানে দোলনা টাঙাতে লেগে গেলেন। সে এক এলাহি ব্যাপার। এক আধটা দোলনা হলে তো চলবে না, সদস্য সংখ্যা তো কম নয়, কে কতক্ষণ অপেক্ষা করবে? অতএব মজবুত মতো জুতসই ডাল দেখলেই লেগে যেত তা নিয়ে। আর বড় জ্যাঠা নিজের জন্য একখানা বানিয়ে নিয়ে বসে দোল খেতেন। স্পিড কমে গেলেই হাঁক পারতেন, এই আমারটা ধাক্কিয়ে দে। সে এক হই হই রই রই ব্যাপার। রথের সময় বাচ্চাদের টানবার জন্য রথ বানানো, তাতে ফুল পাতা দিয়ে সাজানো এবং মাটির জগন্নাথ গড়া, এতে বড় জ্যাঠা দারুণ উৎসাহ। বাগান তৈরি খেলা, সেও ওই বালখিল্যদের নিয়ে, তবে নেহাত ছেলে মানুষের মতো, যতটা সম্ভব কর্তার চোখে এড়িয়ে চুপি চুপি। তাতে ভারী আমোদ ছিল ওনার। ছোটদের আমবাগানে ভাগিয়ে আনা, সেটি হতো যোগুদাকে ঘুষ দিয়ে। অথচ এই বাল্যলীলার অব্যাহত ধারার মধ্যেই বড় জ্যাঠার মেয়ে ছেলেদের বিয়ে, নাতি নাতনির আবির্ভাব সবই হয়ে চলেছে। ওসব ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে কেউই ওনার দ্বারস্থ হয় না। উনি বাড়িতে কাজকর্ম হচ্ছে জেনে উৎফুল্ল হন, নেমন্তন্ন জুটবে বলে। কিন্তু বড় জ্যাঠা সম্পর্কে একমাত্র মেজো জ্যাঠা ছাড়া আর কারো মুখে নিন্দে মন্দ তো শোনা যেত না। সকলেই বলতো ওর কথা ছেড়ে দে, সকলেই জানতো ওর কথা বাদ দিতে হয় এবং ওকে ভালোবাসতে হয়। এই হেন বড় জ্যাঠাকে এমন একটা গুরুভার দেওয়া। ঠাকুমা পর্যন্ত নিজের পজিশন ভুলে বলে ফেলেছিল, ওই অবজ্ঞাটিকে পাঠানো হচ্ছে, ও পারবে, মেজো খোকাকে বললে হতো। পিতামহ বলেছিলেন, কাকে কি বললে ভালো হয় সে বোধটার আমার এখনো লোপ পায়নি, সেটা লোপ পেলে অন্দরমহলে পরামর্শে চলে যাবে। তারপর কি ভেবে বললেন, নরনারায়ণও তো সঙ্গে যাচ্ছে। এটুকু নম্রতা ওনার পক্ষে অস্বাভাবিক। যদিও নরনারায়ণ তখন সবে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে। সে আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। কান্দি যাওয়া হলো, গিয়ে জানা গেল মহামহোপাধ্যায় আগের দিন চলে গেছেন। আশাভঙ্গ মর্মাহত দুজনে ফিরেছি। হঠাৎ স্টেশনে এক অভাবিত দর্শন, বড় মামা। বড় মামার পরনে মোটা আর খাটো বহরের খন্দরের ধুতি,
গায়ে তেমনি মোটা বহরের পাঞ্জাবি, মাথায় গান্ধী টুপি। কিন্তু আমি কি চিনতে পেরেছিলাম তাকে, অথবা তিনি আমাকে? দেখা দেখি তো সেই 10 বছর আগে। নাড়ু যখন 4.5 বছরের, এখন সে 14.5 বছরের। কিন্তু বড় জ্যাঠা দেখে থমকে দাঁড়ালেন, বলে উঠলেন, সর্বেশ্বর ভায়া না? আজিমগঞ্জের যজ্ঞেশ্বর রায়ের। বড় মামা পথের উপরই মাথা হেঁট করে প্রণাম করে বললেন, চিনতে পেরেছেন বড়দা? বড় জ্যাঠা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, চিনতে পারবো না মানে? সেই সেবার ঝুলনের সময় কুটুম বাড়ি বেড়াতে এসে তুমি আমার কম খিদমতগারি খেটেছিলে? তোমার সেই আম পাতার পদ্ম ফুল এখনো চোখের উপর ভাসে। এমনটি আর কেউ পারে না। তা এখানে এই একটু কাজে। তারপর হঠাৎ বলে উঠলেন, একটা আর্জি জানাবো। আর্জি? সেটা আবার কি? সেটা কি তা বুঝিয়ে দিলেন সংক্ষেপে মামা। এখানে এক আত্মীয় বাড়িতে বিয়ে নাকি কি উপলক্ষে এসেছে বড় মামা, সঙ্গে বোন আর ভাগ্নি, অর্থাৎ নাড়ু নামক ছেলেটার মা এবং বোন। তো বড়দা যদি অনুমতি করেন, একবার ছেলেটাকে নিয়ে গিয়ে মাকে দেখান সর্বেশ্বর। হয়তো বড় জ্যাঠার সহৃদয়তার ভঙ্গিতেই এত সাহস। তা সাহসের মান রেখেছিল বড় জ্যাঠা। বলে উঠেছিল, নিশ্চয়ই নিশ্চয়ই, এতে আবার এত কিন্তুর কি আছে? মানুষের জন্মমৃত্যু ভগবানের হাতে। অথচ কর্তা এক ভুল ধারণার বশে গোয়ার তুমি জেদ করে মা ছেলেকে জন্মের শোধে আলাদা করে রেখেছে। যাক, হঠাৎ যখন ভগবান একটা সুযোগ দিয়েছে, দেখা হবে বই কি। বড় জ্যাঠাকে আমি কোনোদিন তেমনভাবে পুজো টুজো করতে দেখিনি। পিতামহর মতো তো নয়ই, মেজ জ্যাঠার মতো দীর্ঘস্থায়ী নয়। আরতির সময় বা বিশেষ বিশেষ কারণে যখন ঠাকুর ঘরে প্রণাম করতে যেতেন, দেখে মনে হতো আমাদের মতো ধরে ভদ্র ঘটানো অবস্থা। কিন্তু সেদিন সেই রাস্তার মাঝখানে হঠাৎ মনে হলো, সত্যিকার ভগবান ভক্ত যদি বাড়িতে কেউ থাকে, সে তো এই বড় জ্যাঠা। সেই রকম মুহূর্তে আমার জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন। মাকে দেখলাম আমার ছোট বোন মিনিকে, ভালো নাম মিনতি, এবং তার পিতৃগৃহের নাম রাক্ষসী। বাড়ি ফিরে আসা হলো ভগ্নদূতের ভূমিকায়। পিতামহ সংবাদ শুনে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তীর্থবাসে পাতক্ষয়। স্থির করেছি 1 বৎসর কাল কাশীবাস করব। হতে পারে এখন একটু বিকল অবস্থা, তবু সেই ব্যক্তিই তো, যার ঘোষণা হাকিম নড়ে তো হুকুম নড়ে না। অতএব শুরু হয়ে গেল তোড়জোড় কাশীবাসের। তখনকার দিনে তোড়জোড় যে বেশ কিছু ছিল তাতে সন্দেহ নেই, তবে সুবিধেও ছিল কিছু। গিয়ে উঠবেন এ বংশের পাণ্ডার বাড়িতে, অতঃপর যেমন যা হয় সঙ্গে যাবে যোগু। এখানে জনার্দনের পুজো এখন যেমন কুলু পুরোহিত ভট্টাচার্য মশাই চালাচ্ছেন, তেমনই চালিয়ে যাবেন। আর ছোটখাটো ব্যাপারগুলি, যেমন ঠাকুরকে ঘুম পাড়ানো, ঘুম ভাঙানো, গরমের সময় হাওয়া খাওয়ানো, এসব করবে নরনারায়ণ, অর্থাৎ নাড়ু। সে মহা মুহূর্তে নাড়ুর মধ্যে এক বিদ্রোহের বিস্ফোরণ ঘটে গেল। নাড়ু বলে উঠল, এক্সামিনের খবর বেরোলেই আমি আজিমগঞ্জ কলেজে ভর্তি হব। জগৎনারায়ণ আকাশ থেকে পড়া গলায় বললেন, আজিমগঞ্জে? ওখানে থাকবার মতো হোস্টেল আছে? নাড়ু বলল, হোস্টেল কেন, বাড়িতেই থাকবো। বাড়িতে? জানাশোনা কোনো বাড়ি আছে নাকি? আছে। তাই নাকি? কে আছে ওখানে? নাড়ু বুকে পাথর বেঁধে বলল, মা, বোন, দিদিমা, মামারা। ও হো হো হো, তাই তো, তোমার যে এত সব আছে খেয়াল ছিল না। জগৎনারায়ণ চৌধুরীর চোখের দুতারায়
ফস করে দুটো দেশলাই কাঠি জ্বলে উঠল। শ্লেষের গলায় বললেন, অতি উত্তম। তাহলে বোধহয় নরনারায়ণ চৌধুরীর শিক্ষাখাতে জঙ্গিপুরের চৌধুরী বাড়ির ভাড়ার থেকে আর কোনো খরচ লাগবে না। অর্থাৎ এও একরকম ত্যায্য করার মতো ভীতি প্রদর্শন। ভাবটা যেন, ও পাখা উঠেছে, দেখো গে কত ধানে কত চাল। নাড়ু অবশ্য এই অদৃশ্য মন্তব্যের কোনো উত্তর দেয়নি। তবে ওই জগৎ নারায়ণের ভাড়ারের দরজায় আর কখনো হাতও পাতেনি। চৌধুরী বাড়ি থেকে রায়বাড়ি, যেন জেলখানা থেকে বেরিয়ে এসে খোলা মাঠ। ব্যাচেলার বড় মামার বাড়িতে তিনখানা তাঁত বসিয়েছেন। সারা অঞ্চলে যে কত সুতা কাটতে পারে নিয়ে নেন তিনি, কাজে লাগান। বাড়িতে তো সারাদিন সবাই যে যেমন পারছে চরকা কাটছে, তকলি কাটছে। দিদিমা তো রান্না করতে করতে তকলি কাটছেন। এ এক আশ্চর্য হালকা হওয়ার জগৎ। এ বাড়িতে কেউই সদা সম্ভ্রান্ত, সদা সতর্ক হয়ে থাকতে হয় না। সকলেরই হাসি মুখ, সবাই সবাইকে ভালোবাসে। আমার চিরদুঃখিনী মা, তার মুখের একটা আশ্চর্য প্রসন্নতার হাসি দেখে হঠাৎ মনে হয়েছিল সেই যে এক বৈশাখী ভোরে নিম ফুল আর চাপা ফুলের উদাসী গন্ধের মধ্যে ওই আমার মার শাড়ির পাড়ের লাল রংটা মুছে উড়ে গিয়েছিল। সেটা বোধ করি তার উপর ভাগ্যের আশীর্বাদ। সেটা থেকে গেলে আজকের এই নির্মল শুভ্র জীবনটি কি তিনি পেতেন? জঙ্গিপুরের চৌধুরী বাড়ির সেই রান্নাঘরে সেই ঘেঁষাঘেঁষি হয়ে থাকা অনেকগুলো বিবর্ণ মলিন লালপাড়ের মধ্যে কোথায় হারিয়ে যেতেন। সে হারিয়ে যাওয়ার মধ্যে হয়তো ক্রমশ বড় জেঠি মেজ জেঠির মতো হয়ে যেতেন। জীবন আবর্তিত হতো একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে, যেখানে জমাট হয়ে আছে ভীরতা, মূর্খতা আর ছোট স্বার্থ, ছোট প্রাপ্তি অপ্রাপ্তির টানা পড়ে নেব না একটা মলিন জীবন। আর মিনু, এই ছটফটে সুন্দর প্রাণচঞ্চল মেয়েটা, সেখানে থাকতো হয়তো রাক্ষসী নাম বয়ে বেড়ানো একটা চির অপরাধীর ভূমিকায় পড়ে থাকা কুণ্ঠিত একটা প্রাণী মাত্র। আর নাড়ু নামের ছেলেটার মধ্যে যে হঠাৎ এক মহামুহূর্তে বিদ্রোহীর বিস্ফোরণ ঘটে গিয়েছিল, সেটা বোধহয় আর ভাগ্যদেবতার প্রসন্ন প্রেরণা। কল্যাণী মিনুর সহপাঠিনী বন্ধু। কল্যাণীর দাদা বড় মামার হরিহর একাত্ম বন্ধু। কল্যাণী গান্ধীবাদী সর্বেশ্বর রায়ের মন্ত্রশিষ্য। সত্যি বলতে, যে সময়ে আমার জীবনে নতুন দিগন্তের উন্মোচন, সেই সময় মহাত্মা গান্ধীর নামে আসমুদ্র হিমাচল যে উত্তাল উন্মাদনা, তার কিছুটা যেন ফিকে হয়ে আসছিল। অনেকের বাড়িতেই তখন হাতে হাতে ঘোরা তকলিরা তাকে উঠে বিশ্রাম সুখে রয়েছে, আর চরকা টরকারা ভাঙাচোরা গোছের হয়ে বাড়ির কোনো এক কোনায় নির্বাসিত। তখন বাতাসে বারুদের গন্ধ, ৪২-এর আন্দোলন, এখানে সেখানে পাখা ঝাপটাচ্ছে। সর্বেশ্বর রায় কিন্তু আপন আদর্শে অবিচল। অতএব তার মন্ত্রশিষ্যরা, সে মন্ত্র হচ্ছে কারেঙ্গে ইয়া মারেঙ্গে। আমারই চোখের সামনে কল্যাণী বালিকা থেকে তরুণী হয়ে উঠছিল, আর কল্যাণীর চোখের তারায় যে প্রেমের উজ্জ্বল আভাস ক্রমশই উজ্জ্বলতর হয়ে উঠছিল, সে শুধু দেশপ্রেমেরই নয়। তবু মিনু, কল্যাণী আর পাড়ার একটা মেয়ে চলে যেত সর্বেশ্বর রায়ের নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, ভারত ছাড়ো স্লোগানে মুখর হতে। একবার তো কতগুলো দিনের জন্য চলে গেল লবণ আইনভঙ্গের দলে মিশে কোথায় যেন। একদা আমি ওর নাম দিয়েছিলাম অগ্নিকন্যা। আচ্ছা, আমার কি এখন এ যুগের ছেলে মেয়েদের মতো প্রেম করা শব্দটা জানতাম, নাকি কোনোদিন খেয়ালে এসেছিল আমরা দুজনে প্রেমে পড়ে মরেছি? কেউ বিশ্বাস করুক আর না করুক, সত্যি কিন্তু আমি অন্তত সেটা টের পাইনি।
কল্যাণীকে দেখলেই কেন যেন আমার মনের মধ্যে হাজার বাতির আলো জ্বলে ওঠে। আর দৈবাত কোনো সময় একা ওর সঙ্গে মুখোমুখি হলে বুকের মধ্যে ড্রাম পেটে। তার কারণ অনুসন্ধান করিনি, অবশ্য ওর কথা ওই জানে। তবে পরে, বেশ অনেক পরে কল্যাণী বলেছে, ওহ কি ন্যাকাই ছিলে তুমি, নেহাত আমার মতো হায়া লজ্জাহীন এক ডাকাবুকু মেয়ে না হলে আর শেষ রক্ষে হতো না। মিনুর থেকে বয়সে একটু বড় ছিল। মিনু বলতো কল্যাণীদি। সত্যি বলতে প্রত্যক্ষভাবে কল্যাণীর প্রেম মুগ্ধতাই ছিল আমার ওই ভারী সরল সুন্দর বোনটা। ওর গল্পের মধ্যে সিংহভাগই কল্যাণীদি, তা সে মার সঙ্গেই হোক আর আমার কাছেই হোক। জানো মা, কল্যাণীদি, জানো দাদা, কল্যাণীদি না। ও যখন প্রথমে জেনেছিল আমি ওর সত্যিকারের দাদা, হঠাৎ যাকে বলে ভ্যাক করে কেঁদে ফেলেছিল। মার কোলের মধ্যে মুখ গুজে বলেছিল, মা, মা গো, ঠিক বলছো, আমার সত্যি দাদা, নিজের দাদা, অন্য মেয়েদের যেমন সত্যিকারে নিজের দাদা। আর সহসা আমার কাছে সরে এসে আমার হাঁটুতে আলতো আলতো একটু হাত ছুঁয়ে ভীরু অথচ উজ্জ্বল চোখে বলেছিল, তুমি আমায় ভালোবাসবে আর চলে যাবে না। আমার এ যাবৎ দেখে মেয়েদের মধ্যে বছর 10-এর একটা মেয়ের এই ভাষা আর ভঙ্গি অভূতপূর্বই। জঙ্গিপুরের ওখানে তো এ বয়সের মেয়েরা রীতিমতো মেয়ে মানুষ, তলে তলে হয়তো বিয়ে আর বরের স্বপ্ন দেখছে। হবে না কেন? 4-5 বছর বয়স থেকেই তো তাদেরকে ছেলেদের দল থেকে আলাদা করে রাখা হয়, আর তাতে চেতনার মধ্যে সঞ্চারিত হয় পরের ঘরে যেতে হবে। উঠতে বসতে পরের ঘরে যেতে হওয়ার ভয়াবহ ঘটনাটির মধ্যে তালিম দিতে দিতে বেচারিদের নিজের ঘরের সুখ স্বাদটুকু কখনো পেতে দেওয়া হয় না। উঠতে বসতে লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার আর উপদেশবাণী। ভেবেছিস কি পরের ঘরে যেতে হবে না? আমের ঝুড়ি থেকে নিজে তুলে নিয়ে আম খেয়েছিস? কি লোভিষ্টি মেঘু, পরের ঘরে। কি জানি আরো কত কি ধিক্কার বাণী জোটে তাদের ভাগ্যে। আমি নেহাত নিরামিষ শিশিলের সদস্য বলেই একেবারে ভিতর মহলে ঢুকে যেতে হতো, তাই হঠাৎ হঠাৎ এসব কানে আসতো। মিনুকে দেখে মনে হয়েছিল অন্য জগতের কেউ, হয়তো একটু বেশি সরল ছিল, তাই পরে বড় হয়েও বলে ফেলতো, কল্যাণীদি তোমায় যা ভালোবাসে দাদা, কি আর বলবো, ভগবানের মতো ভালোবাসে তোমায়, ভগবানের মতো ভালোবাসে তোমায়। শুনে দিদিমা কিন্তু খিচিয়ে ওঠে, বলতেন, না, এ আবার কি অসভ্য কথা, কথার কি ছিঁড়ি মেয়ের। শুনতে পেলে হয়তো বলতেন মেয়েটা একটা পাগল। আমার ছোট মামা নেহাতি আমার কাছাকাছি বয়সের, হয়তো বছর 2-এর বড়, তো আমার সঙ্গে একই কলেজে ভর্তি হয়েছিলেন। একসময় আমি যেমন হবিষ্য সাধন করে স্কুলে একটা বছর পিছিয়ে পড়েছিলাম, তেমনি সেটা মেকআপ হয়ে গিয়েছিল আবার ডবল প্রমোশন পেয়ে। কিন্তু ছোট মামা বেচারিকে 1 বছর পিছিয়ে থাকতে হয়েছিল টাইফয়েডে পড়ে। অতএব মামা ভাগ্নে একসাথে সহপাঠী। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা কখনো কাছে কখনো দূরের 3য় পর্ব। গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।